সালে 12ই ডিসেম্বর মাঙ্গলিকের পথ চলা শুরু হয়েছিল। আমরা আজকে 57 পেরিয়ে 58তে পা রাখছি। এটা যে পারছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের আশ্রয় এবং প্রশ্রয়ে আমরা দীর্ঘ পথ অতিক্রম করতে পেরেছি। আশা রাখি আগামী দিনে আপনাদের সহানুভূতি সাহায্য পেতে আমাদের অসুবিধা হবে না। বাংলাদেশ পাশে আপনারা বরাবর ছিলেন, আজও আছেন, থাকবেন। আজকে আমাদের নাটক মোহিত চট্টোপাধ্যায়ের অনুদান, আয়ুদান। আমরা শুরু করতে চলেছি আমাদের নাটক আয়ুদান। ধন্যবাদ, নমস্কার। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে, তাই আছে ব্যক্ত করে অধিকার। জন্মমাত্র সুতে প্রচিৎকার এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্ত পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে বাস্তব করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এরকম দুর্বল শরীর একটায় এতক্ষণ বসে থাকলে ঘুম পাবার পাবেই। আর দেখো 8 ঘন্টার ওপর হয়ে গেল আমরা এসেছি, ডাক্তারবাবু তো কোনো দেখাই নেই। কাউকে যে ডেকে একটু জিজ্ঞেস করবো কি ব্যাপার তার উপায় নেই, কেউ এদিকে আসছে না। যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমার সেই ব্যথাটা নড়াচড়া করেছি, ব্যাস অমনি এবার সুচফুটার মতো ফুটছে। বাবা দেখো এই যন্ত্রণা সামলাবো আর ডাক্তারবাবুর সাথে কথা বলবো। আমি বলি কি যাবো না, তুমি বলো। তা আবার হয় নাকি? ডাক্তারবাবু রোগীর মুখ থেকে শুনতে চাইবেন না? শোনো, যা বলবার তুমি বলবে, তবে অল্প কথায় বলবে, কেমন? বেশি আবল তাবল বকো না। ঠিক আছে। কথা পেলে তো তোমার আর মাত্রা জ্ঞান থাকে না। তুমি তো পাশে বসে আছো, তুমি কেমন বোঝো একটু আমাকে খোঁচা দেবে, ব্যাস আমি ঠিক সামনে যাবো। কি করি বলো, যাবো ডাক্তার কাছে এলে আমার কিরকম দেখছে না, কিরকম নার্ভাস ফিল করি, কেমন একটা কিরকম হতে থাকি। হ্যাঁ তুমি আমার কাছে এসছো তাই এসছি, আসতাম নাকি? নো নেভার। বাবা আমি কি সব জায়গায় তোমার সাথে সাথে এভাবে থাকতে পারবো নাকি? ওকে যে একটু বুঝে শুনে নিজে সামনে চলতে শিখবে। কি হলো? আবার আরে কি হয়েছে? চলে গেল, ব্যথাটা চলে গেল। আচ্ছা হ্যালো, যদি আমার আছে না আরে দেখো না, তুমি তো বড় স্কিন স্পেশালিস্টের কাছে যাচ্ছ, উনি ঠিকঠাক ওষুধটা দেবেন আর তুমি একদম ঠিক হয়ে যাবে। আরে বাবা এই ডাক্তার হচ্ছে ধন্বন্তরী, শুনলে না পর্দা বললেন, কত খোঁজ খবর নিয়ে তারপর এই অ্যাপয়েন্টমেন্টটা উনি করেছেন। তোমার পর্দা অথচ তো আমার জন্য কত কিছু করেন। আমার নিজের পর্দা থাকলেও করতো কিনা শব্দ আছে, বুঝলে? চালু ভাবছি বর্দাকে পুজোর সময় একটা শাড়ি কিনে দেবো। কি? বর্দাকে পুজোর সময় শাড়ি কিনে দেবো। বড়টা তো শাড়ি কিনে দেবে? বর্দা পড়বে। বড়টা শাড়ি পরবে? এই যে
করবে? বড়টা তো কিছু নিতে চান না, ওটা বড় বৌদি বলবেন বড়টাকে দেবো, এটুকু বুঝে নিতে পারছো না তুমি? বাবা, সত্যি তোমার যা কথা ছিপিছাড় না, সে আমি কেন কেউ বুঝতে পারবে না। ও এই যে শোনো, ভালো কথা বলছি যে ডাক্তারবাবুর সামনে কিন্তু একদম এরকম জ্ঞানী ভাষা কথা বলবে না। না না, একটা অবশ্য আমার কি কথা, দুটি কথা, রেস্ট পর দেখা দিচ্ছে সূচির মতো যন্ত্রণা হয়, আসে আবার চলেও যায়। হ্যাঁ, এই যে আসলে আর চলে যায় আবার আসে, এই কথাটাকে কিন্তু ঠিক করে মানে মনে করে বলবে। না না না, মনে করে বলবো, হ্যাঁ, হ্যাঁ। আসে আর চলে যায়। হ্যাঁ। ভেরি ফ্রি ভেরি সিম্পল। এইটুকু বলতে আমি ইয়ে করবো, কখন করবো, দাঁড়াবো নাকি? নো নেভার, কখনো না। বলে জানো দেখো গন্ডলের চামড়া বলে খুব ভালো, বুঝছো না? গন্ডলের চামড়া গন্ডলের চামড়া তুমি যেটা পেরে ফুটিয়ে দাও, কিচ্ছু লাগবে না, একটা গজাল দিয়ে দাও, কিচ্ছু লাগবে না। জানো ডাক্তারবাবুকে এই কথাটা বলে দেখবো, মজা পাই কিনা। না গো, একদম না। ডাক্তারবাবুকে তোমার মজা পাওয়াতে হবে না, বুঝেছ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে ঠিক আছে। মনে থাকে যেন। হ্যাঁ মনে থাকে। দেখো ধরবো? না না না, কেন? দাঁড়াও, ওরা শুনতে পেয়ে ওরাই এসে ধরবে। ভালোই হবে, আমরা ডাক্তারবাবুর খবরটাও নিতে পারবো। একটু বিজি যাচ্ছে, ধরি না। আরে দাঁড়াও না, তুমি না সবটাতে কেন এত উদ্বেগ করো বলো তো? আরে ওদের অফিস, ওদের চেম্বার, ওদের ফোন, ওরা বুঝবে। আসলে কি হতো, হয়তো আমাদেরই কিছু ব্যাপারে বলতে দিয়েছে, অ্যাবাউট ডক্টর দিলে, হ্যাঁ 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 হ্যাঁ, সেটা বুঝতে পারি। হ্যাঁ, চলো, 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 ঠিক আছে, চলো, চলো। হ্যালো কে? লাইলা কে? সাহায্য হচ্ছে না? ওয়েট ওয়েট ওয়েট, আমি কথা বলছি। হ্যালো, লাইলা বলছি স্যার। ভেরি সরি স্যার, ভেরি সরি। আসলে ব্রেকফাস্ট করছিলাম তো, তাই ওই হাত মুখটা ধুয়ে আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ ইয়েস স্যার, ইয়েস ইয়েস। হ্যাঁ স্যার, পেশেন্ট ওয়েট করছে। ওকে স্যার, ওকে, রাখছি, রাখি। হ্যাঁ ডাক্তারবাবু একটু বাদেই চেম্বারে চলে আসবে। উনি ঠিক সময় মতো এসেছিলেন, কিন্তু এই নার্সিং হোমের বড় কর্তা ওনাকে একটা বিশেষ ব্যাপারে ডিসকাশনের জন্য ডেকে পাঠিয়েছেন। ডিসকাশন এখনো চলছে, তবে ডাক্তারবাবু জানালেন যত তাড়াতাড়ি সম্ভব উনি চলে আসবেন। হ্যাঁ ও, আপনাদের না অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, তার জন্য আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। এছাড়া আর কি বলবো বলুন? এ বাবা, চাপটার কি সব কাটাকুটি হয়ে গেছে, ডাক্তারবাবু দেখলে তো খুব রেগে যাবেন। ইস বাবা। সিস্টার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ডাক্তারবাবু একটু ইয়ে প্রকৃতি, বুঝলাম না, মানে রাগের ও গম্ভীর প্রকৃতি। সেটা আপনি এখানে এলেই বুঝতে পারবেন। এই, তোমাকে আমি কখন কথা বলতে বলেছিলাম তো? আরে বলো ডাক্তারবাবু, নেচারটা জেনে নিলে ক্ষতিটা কি? লাভটাই বা কি? এই যে, ঠিক আছে ঠিক আছে। তুমি শোনো, তোমার এত ভয় কেন, এত নার্ভাস কেন? তুমি ডাক্তারবাবু কি এসে একেবারে ছুরি কাছে চালাবেন? এত টেনশন ভালো না। হ্যাঁ ঠিকই বলছো, এত টেনশন ভালো না, ঠিক আছে, জল দাও, জল দাও। জল। হ্যালো, হ্যাঁ, টয়লেটটা ঘুরে আসবো। না, কোনো ঘোরাঘুরির দরকার নেই। ডাক্তারবাবু এক্ষুনি এসে পড়বেন, শান্ত হয়ে যাবেন। আপনি যদুপতি বাবু, ইয়েস ম্যাডাম। পেশেন্ট। ইয়েস। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার কিন্তু এখানে থাকা চলবে না। পেশেন্ট যেখানে একাই থাকবেন, ডাক্তারবাবু এটাই চান। সে কি? এটা কি বলছেন?
তোমার তুমি শুরু করে ঢোকাও। ও একদম না, আমি ওয়েটিং রুমে এক জায়গায় চুপ করে বসে থাকবো। তুমি ঠিকঠাক করে বলবে তো? হ্যাঁ, সব বলবো। হ্যাঁ। কাছাকাছি থেকো, ডাকলে যেন পাই বুঝলে? চাপ না, বসে থেকো। বলবে। হ্যাঁ। দিলেন তো, বৌদিকে জানি। প্রতিবার মতো এক করে চুপচাপ বসে থাকতো, কি এমন চিকিৎসা বিঘ্ন করতো? এমন ভাব করছে যেন আপনাকে একেবারে বাঘের মুখে ঠেলে দেওয়া হয়েছে। বয়স তো কম হলো না, এখনো বউয়ের আঁচলের এই খুঁটটা ধরে চলতে হয়। আপনার ছেলে মেয়েরা না নিশ্চয়ই আপনাকে নিয়ে হাসাহাসি করে। আমার কোনো ছেলে পুলে নেই। আই এম অনলি দ্য চাইল্ড অফ মাই ওয়াইফ। তা বটে, চাইল্ডই বটে, তবে পুরো খুঁটটা। সে আপনি যাই করুন, ডাক্তারখানায় এলে আমার কিরকম ডানভাস হয়, কিরকম টেনশনে পড়ে যায়, সেই জন্য বুঝলাম আর কি। এসেছেন তো আপনি স্কিনের ট্রিটমেন্ট করতে, কিন্তু এখন তো দেখছি আপনি একজন দোস্তর মতন সাইকোলজিক্যাল পেশেন্ট। কঠোর রোগ আপনার। কেন একটা মানুষের দুদিনতে লোক থাকতে পারে না কি? থাকতে পারে, কিন্তু এই মাথার ব্যাপারটা সারিয়ে এলে আপনার চিকিৎসা করতে আমাদের কিঞ্চিত সুবিধা হতো না। দেখুন এই মাথার উপরে কিন্তু একটা চামড়া আছে, হ্যাঁ, ওপরে চামড়া চিকিৎসা না করে ভেতরে তো যাবে কি করে? বাবা, ল্যাংড়াতে ভোগনাটা হলে কি হবে? কথা চালানোর বেশ টানটানে দেখছি। এই টমটমের কথাগুলো কিন্তু আমরা এই ব্রেন থেকেই আসে, বুঝলেন? তার মানে ব্রেনটা আমার ঠিক আছে। তা আমাকে মানতেই হচ্ছে। শুনুন, এবার আপনি এই জায়গাটা ছেড়ে চেয়ারটাতে গিয়ে বসুন। ডাক্তারবাবু ওখানে বসেই আপনাকে দেখবেন, হ্যাঁ? আচ্ছা। যান ওখানে গিয়ে বসুন। আচ্ছা। আর আমি ভেতর থেকে না দু একটা জিনিস নিয়ে আসছি। আসলে আপনার কয়েকটা চেক আপ করে আমাকে এই চার্টে নোট করে রাখতে হবে। ডাক্তারবাবু এটা দরকার। আপনি একটু চুক্তি করে বসবেন, হ্যাঁ? আমি আসছি।
আপনি আমাকে এরকম কড়া ধমক দিচ্ছেন কেন বলুন তো? আপনি আপনি জানেন তো আমি একজন সিনিয়র সিটিজেন। তাতে কি হয়েছে? দেখুন- আপনার এই আচরণের জন্য না কোনো হসপিটালে আপনি ট্রিটমেন্ট পাবেন না, এটা আমি আপনাকে বলে দিলাম। সিনিয়র সিটিজেন তো সকালে একটু বক্তৃতা করে ইয়ে করে, আর একটু আগে বলে না লাল লাল টিপ কেটে দিচ্ছি, এটা মোটেই ঠিক বলেননি আপনি। লাল লাল টিপ নয়, ওটা আমার রেড স্পট। আমার স্কিনের প্রবলেমের জন্য তো এই মুডের নার্সিংহোম এসেছি। হ্যাঁ রেড স্পট? হ্যাঁ। ও মাই গড, আমি সমস্ত ভুল দেখছি। হ্যাঁ, অবশ্যই ভুল দেখছে, আশ্চর্য, অবশ্যই ভুল দেখছে। বাবা কেন পা বাজাচ্ছে, কত করুন না। আচ্ছা এইগুলো যে হাত দেবেন না, হাত দেবেন না, ভীষণ যন্ত্রণা করে হাত দেবেন না রিলি please। রিলি বেবি বেবি সরি। আচ্ছা বলছিলাম কি এইগুলো কি আপনার শুধু মুখে আছে না না, কোথাও হয়েছে? না, না, সারা শরীরে, সারা গায়ে আমার রেড স্পট। Oh my god, oh my god, আচ্ছা ইচিং হয়? হ্যাঁ, ইচিং হয়, ইচিং হয়। আচ্ছা ব্যথা হয়। oh my god, আচ্ছা আমাকে না সমস্ত কিছু মাথা ঠান্ডা করে না এই চারটে নোট করে রাখতে হবে, হ্যাঁ? আর হচ্ছে ভেতরে গিয়ে মাথা ঠান্ডা করে নোট করি। আপনি এখানে কিন্তু বসে থাকবেন, আমি ভেতর থেকে আসছি। গড, আসল কাজটাই তো ভুলে যাচ্ছিলাম। দেখি, ধরা দিলেন কেন? ওটা কি করলেন? ওটা কি করলেন আপনি? চুপ করে ওখানে গিয়ে বসুন। বসুন ওখানে। দরজা তালা লাগে। প্রথমে আমার স্ত্রীকে ঘর থেকে বার করে দিলেন, তারপর দরজা তালা লাগিয়ে দিলেন। হ্যাঁ, কি ভেবেছেন আমি পাগল? আমি কি পাগল নাকি আমাকে আটকে রাখবেন? দরকার নেই আমার চিকিৎসা, দরকার নেই আমার চিকিৎসা, আমি এখানে চলে যাবো। ও চালু চালু, শুনুন আপনি আমার কথা জবাব দিন, কথার জবাব দিন। জবাব দিচ্ছেন না কেন? জবাব দিন। আপনার এই কথা বলার ফাঁকে আমি চারটা কমপ্লিট করে ফেললাম। এবার আমি চলি। শুনুন 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 আমার কথাটা শুনুন শুনুন। কি বাবা, এই কোথায় গেলাম? চালু চালু কোথায় গেল? চালু কে 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 কে? আপনি কে? আমি কে আপনি? আমি এই এখানে ঘুরঘুর করছেন চেম্বারে? আমি না পেশেন্ট। বেশি? হ্যাঁ, patient। ও, মানে মিস্টার রেড স্পট। না না, আমার নাম যদুপতি স্যার। ও যদুপতি? হ্যাঁ। তো মিস্টার যদুপতি, আপনি এখানে কিছু করে কিছু খুঁজছেন? কি খুঁজছেন? আমি দরজা করছি। আমি দরজা? হ্যাঁ, দরজা? হ্যাঁ। দরজা তো ওই তো আমার উল্টো দিকে। ওই দিকেই তো দরজা। কেন খুঁজছিলেন? আমি এখান থেকে চলে যাবো, আমার এখান থেকে পাওয়া পছন্দ নেই। শুনুন, এখানে তো একটাই দরজা, কাজেই আপনি এখান থেকে এখন বেরোতে পারছেন না। বলিবে না বেদান, সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। হ ধরনেতে ধীর, হ করুণেতে ধীর, হ উন্নত শীল, নাহি ভয়। আমি ডাক্তার। ডাক্তার? ডাক্তার স্থিত বলে ক্যামেরা। স্থিত? আরে এই তো এখানে স্থিত আছে তো, বিশ্রাম নিচ্ছে। ও, দেখুন এই ছবি তোলাটা না আমার হবি। হ্যাঁ, আমি এবার আপনার একটা ছবি নেবো। আপনি এখানে এসে বসুন তো চুপটি করে। আমার ছবি নেবেন? বসুন বসুন। এই এখানে বসুন না, কিচ্ছু হবে না। আমি বলছি তো বসুন, বসুন না। আমার বসুন। ছবি নেবেন কেন? বসুন আপনি, আমি ছবি নেবো। আমি ছবি নেবো আপনার। আপনি একটা কাজ করুন, আপনি না চুপটি করে বসুন, তার সোজা বসুন, মুখটা একটু তুলুন। আর স্মাইল করবেন, তারপর আমি ইয়ে করে দিই। ও মা, স্মাইল করুন। Oh, fantastic. Excellent job, Mr. Judupati. আপনি হলেন কি আমার এই গুড হোপ নার্সিং হোমের লাস্ট পেশেন্ট, তাই আপনার একটা ছবি। আপনাকে দেখে আমি এখান থেকে যেভাবেই হোক এবার আবার। সে কিন্তু আমার চিকিৎসা কি করে হবে? হ্যাঁ, আমার চিকিৎসা কি করে হবে? আগে শুনুন, তার কারণ একটা আছে। আজ আমি এই নার্সিং হোমে এসে নার্সিং হোমের অথরিটিকে একটা চিঠি লিখেছি, আর তাতে জানিয়েছি যে এবার থেকে আমি এই নার্সিং হোমে আর কোনো পেশেন্ট দেখব না। আমার কি হবে? আরে ডাক্তার তো বসাই, আমার কি হবে, আমার কি হবে? আগে আপনি শুনুন। আপনি জানেন এই নার্সিং হোম সাধারণ মানুষের রক্ত চুষে চুষে খায়। চিকিৎসার নামে তো এখানে একটা ব্যভিচার চলছে।
সাধারণ মানুষের ট্রিটমেন্টের কোনো জায়গায় নেই। শিশুদের পর্যন্ত ঠিক মতন চিকিৎসা হয় না। শিশুদের চিকিৎসা হয় না? হ্যাঁ, কি এই বলছেন? নার্সিংহোমে কত অসহায় শিশুকে আমি দিনের পর দিন মরতে দেখেছি। বাকিটা শুনুন আগে। যেহেতু আমি এই সত্যি কথাটা বলেছি, ওদের ভুলটা ধরিয়ে দিয়েছি, তাই এই নার্সিংহোমের একজন কর্মকর্তা আজকে আমাকে ডেকে বললেন যে আপনার মাথাটা একটু বিগড়চ্ছে, তাই ইস্তফা অ্যাকসেপ্টেড। তবে হ্যাঁ, আজকে তো আপনাকে রোগী দেখতেই হবে, কারণ অনেক রোগী খাতায় নাম লিখিয়েছে, তাই তারা যদি না দেখাতে পারে, ফেরত চলে যায়, তাহলে নার্সিংহোমের বদনাম। তবে আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আমার পছন্দ মতো পেশেন্টেরই আমি দেখব, না হলে দেখবো না, পালাবো। আর সেটা জানতে পেরে ওরা দরজায় তারা দিয়ে গেছে। তাই? আমার চিকিৎসা কি করে হবে? আপনি চলে গেলে পাওয়া যায়? দেখুন, আপনার যা বয়স, সাথে আপনাকে আমার পছন্দ নাও হতে পারে, আর সেক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট আমি নাও করতে পারি। সে কি, তাহলে আমি যাবো কোথায়? সব রকম বৃদ্ধদের চিকিৎসা করার জন্য আমি জন্মাইনি মিশ্র যদুপতি। বিশেষ করে সেই সমস্ত বুড়োদের তো আমি দু চোখে দেখতে পারি না, যারা দিনের পর দিন শুধু আয়ু বৃদ্ধি করার জন্য কি করছে, গিলছে আর কসরত করে চলছে। হ্যাঁ, এই সমস্ত আয়ুকে বৃদ্ধদের না আমি হেট করি, ঘৃণা করি। হ্যাঁ, সেই সব বুড়োদের ট্রিটমেন্ট করে আমি সুস্থ করে তুলবো, চাঙ্গা করে তুলবো, কখনোই না। আর এরা কিচ্ছু নেবে না, শুধু নেবে আর গিলবে। এরা এত কঞ্জুস হয় জানেন যে এরা মরবার পরে নিজের হাড় পর্যন্ত ছাড়তে চায় না। আমি সেরকম বৃদ্ধ নই। আপনি জানেন 100 জনের মধ্যে 10 জনকে আপনি খুঁজে পাবেন না যারা কি মরবার আগে নিজেদের বডি ডোনেট করার। আমি ডোনেট করেছি বডি। আমি আমার বডি ডোনেট করেছি। শুধু আমি একা নই, আমার স্ত্রীও ডোনেট করেছে। কি বললেন আপনি? হ্যাঁ। দারুণ। আপনি ওখানে বসেন তো। আপনাকে আমি আপনি ভেবেছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, বেশ। তাহলে আপনাকে আমি দেখবো। আপনি কি বলছিলেন যেন রেড স্পট? হ্যাঁ, রেড স্পট, সারা শরীরে রেড স্পট। কোথায় হয়? সারা শরীরে বিভিন্ন জায়গায়। আচ্ছা। আমার ভীষণ যন্ত্রণা হয়। যন্ত্রণা? ভীষণ যন্ত্রণা হয়। আপনি দেখতে রেড স্পট। মানে কিরকম ধরনের পেন হয়? সূচের মতো পেন হয়, আসে আর মিলিয়ে যায়। অকেশনাল পেন। অকেশনাল পেন। আপনারা দেখতে দিন। হ্যাঁ, দেখুন, আপনি জানেন উৎক্রান্ত সেই আদিম যুগ। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাগার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীন ধরিত্রীর বুকের থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা। মাত্র তোমাকে বনস্পতির বিভিন্ন প্রকার কি তোমরা রক্ত করে সেখানে মৃত্যু তত্ত্ব আজ তুমি সংগ্রহ করছে দুর্গম রহস্য। আপনি দেখুন, দারুণ বললেন। না, আপনার জন্য আমি করবো, অবশ্যই করবো। আপনি একটা কাজ করুন, আপনি এদিকে আসুন, আপনার খরচে কাটের প্রয়োজন, আপনি এদিকে আসুন। শুনুন, আমার রেড স্পট না, আমার সারা শরীর জুড়ে রেড স্পট আছে, বুঝছেন? আচ্ছা। সারা শরীর জুড়ে রেড স্পট আছে। একটা ডিজাইন হয়ে যাচ্ছে শরীরের মধ্যে, ডিজাইন, একটা মানচিত্র, একটা ম্যাপ তৈরি হচ্ছে আমার শরীরে। সেই সন্দেশের ম্যাপ, যেখানে শিশুরা না খেতে পেয়ে মরছে, যেখানে শিশুরা অপুষ্টিতে মরছে, যেখানে শিশুরা বিনা চিকিৎসায় মরছে, সেই সন্দেশের ম্যাপ আমার সারা শরীরে। আর শিশুরা কাঁদছে, দেখুন। আমি দেখছি, কিন্তু আপনি যে কথাগুলো বললেন না, আপনার শরীরের ম্যাপ, ডিজাইন, স্পট, না এগুলো তো আমি চিকিৎসা শাস্ত্রে পাইনি। পাবেন না। আপনি এক কাজ করুন, ভালো করে দেখুন, একটা ম্যাগাজিনের ক্লাস দেখুন। দেখুন, ওই আছে। দেখুন, এই নিলাম। ডক্টর দেখুন। দেখছি, দেখতে পাচ্ছি। না, আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। শিশুদের কান্না শুনতে পাচ্ছেন? দাঁড়ান। আমাকে একটু ভালো করে দেখতে দিন। হ্যাঁ, শিশুদের কান্না শুনতে পাচ্ছেন? ওই তো লাল লাগছে, এই সমস্ত অস্পষ্ট দাগ আমি দেখতে পাচ্ছি। এলো ওরা লোহার হাত করিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নিগড়েছে। এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যে নিচে। সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। শিশুরা কাঁদছে। শিশুরা এই কাঁদছে। সমস্ত রেড স্পটের মধ্যে শিশুরা কাঁদছে। হ্যাঁ, আমি সারা বুঝতে পারছি না। শরীরে। আপনি চেতনা নিয়ে আসুন। চেতনা নিয়ে দেখুন। দেখুন, এখানে দেখুন, এখানে কান দেখেছেন। দেখছি। শুনতে যা কিছু শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন শিশুর কান্না?
করছি সমুদ্র আমি সেই মুহূর্তে পাড়ায় পাড়ায় বাজছিল পূজার ঘন্টা। শিশুরা খেয়েছিল মায়ের কোলে, কবির সঙ্গী থেকে ঝুলছিল সুন্দর আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিলেন অন্তিম কাল। এসব যুগান্তের কবি সহ্য করতে পারছি না, শিশুদের কান্না সহ্য করতে পারছি না। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, ক্ষমা করো, সেই হোক তোমার সভ্যতা। সেই মূল্যবান। শুনুন, আমি সেই সমস্ত অসহায় শিশুদের কিন্তু যদুপতি বাবু একটা কথা ভাবুন, আমি আমি যদি এই সমস্ত কান্না শুনতে পাই তাহলে তো আরো অনেক অনেক মানুষ এইসব কান্না শুনবে। সবাই শুনতে পায়, এ কান্না সবাই শুনতে পায়, সবাই। শুনুন, আমি ঠিক করেছি না, আমি এই অসুস্থ অসহায় শিশুদের আমি আমার জীবনের আয় দান করে যাবো। কি বলছেন? হ্যাঁ, আলুদা কি কখনো করা সম্ভব কেন সম্ভব নয়? বাবর তার একমাত্র পুত্র শিবের মধ্যে তাকে আয় দান করেছিলেন, গুরু তার জড়া গ্রহণ করেছিলেন, পিতার জড়া গ্রহণ করেছিলেন। ইতিহাস যে তারা সত্য বলে, তারা আমারটা কেন হবে না? আমিও সত্য প্রমাণিত হবো, আমি আয় দান করে দেবো, ছাড়বো। আর দেখুন যদুপতি বাবু, এই আপনি যে কথাগুলো বললেন না, সেগুলো কিন্তু আমার শুনতে খুব ভালো লাগছে, জানেন, আমার খুব ভালো লাগছে। বন্ধু বন্ধু, আমাকে আপনার সঙ্গী ভেবে নিতে পারেন বন্ধু। আজ থেকে আপনি আমার কাছে ডক্টর ওয়ান্ডারফুল, ডক্টর ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আজ থেকে আপনি আমার সঙ্গী ওয়ান্ডারফুল। আর আমাদের উনি তো আছেন, ওনার কোনো বৈকল্য নেই, কানে ফোন নিয়ে ওদের কথা
ওরা এই আয়ুধানের বাতিকটা নিয়ে যদি ঘরে বসে থাকতো তাহলে তো খবরটা বাইরে ছড়াতো না। আরে বাবা, দুষ্টু বুদ্ধিতেও কম যায় নাকি? ও খুব ভালো করে জানতো যে আমাদের যদি বিজ্ঞাপনের কথাটা বলে তাহলে আমরা বারণ করবো, তাই চুপচাপ একলা গিয়ে বিজ্ঞাপনটা দিয়ে এসে ভিজে বেড়াল হয়ে বসে আছে। আর এখন এখন যখন আমি বলছি তখন বলছি কি বুদ্ধি ভ্রংশ হয়েছে আমার, চালু কপাল চাপড়ে চাপড়ে উঠছে। তোমাদের না জানিয়ে এইরকম ভাবে বিজ্ঞাপনটা একা দিয়ে এসে আমি কি আহাম্মকি না করেছি। ছি ছি ছি, যত সব চালাকির কথা। আরে বাবা, ও ভেবে চিন্তে করেছে, যা যখন যেটা মাথায় আসে ধরেই ছাড়বে সেটা। ওই আবার দেখেছো, আমি ফোনে তাড়াতাড়ি দাঁড়া 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 দাঁড়া, আমি দেখছি দাঁড়া। হ্যালো, না আমি জ্যোতিপতি না। না তিনি কখন আসবেন আমি বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ শুনেছি। না রে, না এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না আপনাদের। না না না, কেন কেন অবান্তর কথা বলছেন, প্রশ্ন করছেন সব। আমি রাখছি। কথা কথা এখন তো তুই নিচে দাঁড়িয়ে আছিস। সে কি? হ্যাঁ, একটু নামাজও থাক বাবা, আমি অন্তত একটু শান্তিতে থাকি। উফ, আরে বলিস না, ঠাকুর জিজ্ঞাসা করছে যে যদি মুভির স্টকে যে আলু আছে তার পুরোটাই ফ্রিতে বেরোবেন না কিছু সেল করবেন, ওদের নাকি খদ্দের আছে ওই বিক্রি করবেন, মস্করা করছে। হ্যাঁ, তো মশলা তো করবি, আয়ু দান করবি, এইরকম আজগুবি কথা কেউ কখনো শুনেছে? কি? পাগল হতে এই কথা বিশ্বাস করবে না, সেই জন্যই তো লোকজন এইভাবে মশলা করছে। সারাটা জীবন এরকম একটার একটা পাগলামো করে একেবারে গোল পাকিয়েই চলেছে। কেন তোমার মনে নেই গত বছর সেই যে বাগদাদের খলিফা হারুন আল রশিদের ছায়া মূর্তি নাকি ওনাকে দেখা দেয়, কথা কয়, তার কাছ থেকে পরোপকারের দীক্ষা নিয়েছে। তবে আচ্ছা, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই সমস্ত চিন্তা নিয়ে থাকতে পারে তুমি বলো? না গো কর্তা, আমি সত্যি বলছি, আমি আর পারছি না, অনেক সহ্য করেছি, এবার একটা বিহিত করো। ওকে কোনো একটা সাইকিয়াট্রিস্টের চেষ্টা কাছে করছি নিয়ে না যাও। নাকি? আমি চেষ্টা না, করছি। সাইকিয়াট্রিস্টের কাছে নাও। হ্যাঁ আমি তো চেষ্টা করছি, ও তো আমার অবাধ্য না। তবু মাঝে মাঝে কি করে হাত পিছলে বেরিয়ে যায়, আমি ঠিক এঁচে উঠতে পারি না। কি বলছেন কাকা? ওনার মতন একজন মহাপুরুষ মহাত্মা আমাদের পাড়ায় থাকছেন। ঠিক আছে, এবার আসুন আপনারা। চলুন কাকু জিন্দাবাদ! চলুন কাকু ওটা আমি ভাবছিলাম যে বাড়িতে গিয়ে আপনাকে ফোন করবো। কেন? আজকে দুপুরে খেয়ে যেতাম, আর বাড়ির রান্না কি হবে? ফ্রিজের পেটে যাবে। জানো মাঝে রাত্রে বড় বড় কই মাছ পেয়েছি, সারাটা দিন চিরকমভাবে হারাই গেছিল পেটটা হবে, বুঝছো না? তুমি তেল করে খুব পছন্দ করে, ওটাতে তেল করে দেখো। চাই আমি হাত দুটো ধুয়ে আসি। না না, গলায় মালা, কপালে তিলক, এসব কি? গেলে ভালো মানুষ আর ফিরে এলে সংসদে। আমার সময় মতো দেখাচ্ছে বাজার দাও আমার কাছে। ওটা সত্যি আমাকে সময় মতো দেখাচ্ছে। হঠাৎ এরকম সাজতে হলো কেন? ইচ্ছে করে সাজিনি, আবেদন করতে চেয়েছি, কাগজে বিজ্ঞাপন বেরিয়েছি, সেই থেকে পড়ার সবার আরো সঙ্গে পড়ে গেছে। সবাই বলছে ও বাবা চলুবাবু, আপনার মতো মহাপুরুষ, আপনার মতো মহাত্মা এই পড়ায় আছে, তারা ধন্য আমরা। বাজারে গেলাম, কেন গেলাম তো বাজারে, একটা ঝিঙে বাবা সবাই ধরে এরকম যদুক ঝিঙে সিদ্ধ করে দিল। না করে ধরতে গেছিল আর কি। তো বুঝলে তো বাজার ছেড়ে ফিরছি, তো যুব সংঘের দুটি ছেলে এসেছিল আর কি। ওরা আমাকে দেখে বলে আমার ঠিক ঠিক করে দেখলেন তো নমুনা তো দেখলাম। পায়খানা করলো আর কি, দেখে সে পায়খানা করলো, তারপরে এটা পরিয়ে দিল, তারপর কপালে একটা ফোঁটা দিয়ে দিল। জানো একটা জিনিস দেখছি কি বলতো, দেশটা কিন্তু বক্তৃতা এখনো শেষ হয়ে যায়নি, বুঝলে না? তোমার মাথায় কিছু আছে? কেন এটা ওদের বকরি তত কি মশকরা, পাগল নিয়ে মশকরা। ঘটে যদি একটু বুদ্ধি থাকতো তাহলে তুমি সেটা বুঝতে পারো।
কেন সেটা বোঝার মগজটাই তুমি হারিয়ে ফেলেছো, মাথাটাই তো খারাপ হয়ে গেছে। কি মাথা খারাপের কথা বলছো? মস্করা তো করবে কেন? আমি তো আয়োজন করতে চেয়েছি, আমি তো ভালো কাজ করতে চেয়েছি, মস্করা করবে কেন? এই শোনো, তুমি কি ন্যাকামি করে বলছো না সত্যি বলছো? সত্যি কিছু বুঝতে পারছো না? না, কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, পারছো না? না। ও বড়দা, হঠাৎ ও কি বলছে? ও যা বলছে তা যদি সত্যি যদি কেন পৌঁছাবো? ওটা আমি চোখ ছুঁয়ে বলছি ওটা। ওরা আমার সঙ্গে মস্করা করছে, এ কথা আমি বিশ্বাস করি না। ঠিক আছে, তুমি বিশ্বাস করো না ঠিক আছে, কিন্তু সবাই তো তোমার মতো মন নিয়ে চলে না। তুমি হয়তো ওদের ব্যাপারটা ঠিক বুঝতে পারছো না। আমি আয়োজন করবো। আমি আয়োজন করবো, কিন্তু ক্ষমতা। তাই ওরা মস্করা কেন করছে? আরে বাবা, আচ্ছা এই কদিন টেলিফোনে একটা চার মুখে সব শুনলাম, টেলিফোনে তোমাকে এই মস্করা করে কম কথা শুনিয়েছো না শোনায়নি? শুনিয়েছি। তোমাকে বুঝু খন্ড এসব বলেনি? হ্যাঁ, বলেছি। বলেছে। আর তোমার শুনে খারাপ লেগেছে তো নাকি সব ভুলে গেছে? কিন্তু চালু আমি কি এমন অপরাধ করেছি? তাই জন্য ওরা আমার সঙ্গে এইভাবে মস্করা করবে? আমি তো মানুষের ভালো করতে চেয়েছি, উপকার করতে চেয়েছি। আচ্ছা, উপকার করতে চাওয়াটা কি অপরাধ? চালু বড়দা, উপকার করতে চাওয়াটা কি অপরাধ? আমার অজান্তে এই পৃথিবীটা কেমন বদলে যাচ্ছে। চালু পৃথিবীতে মন্দে দারিদ্র হয়ে যাবে। চালু শোনো 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 শোনো, মন খারাপ করো না। এসব কথা ছাড়ো দেখি এখন, ছাড়ো। যাও যাও যাও, গিয়ে একটু হাত মুখটা ধুয়ে এসো। যাও। চালু এই মানুষজনকে ভালোবাসতে গিয়ে আমার এই কাল হলো। চালু একটা ক্লাউড। আমি বললাম একটা ক্লাউড বললাম। শোনো শোনো, তুমি এখানে বসো তো, বসো বসো। শোনো, তোমার অনেক বয়স হয়েছে, এই বয়সে এইভাবে কেঁদো না, এইভাবে কেঁদো না। এটা ছাড়ো, এটা নেই তো, এটা নেই। শোনো, সংসারে ভালো মানুষের দুঃখ কষ্ট বেশি পায়, তাই তাদের শক্তি অর্জন করার জন্য অপেক্ষা করতে শিখতে হয়। যাও তুমি হাত উঠে এসো। কি হলো? কথা আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? কি? অসহায় শিশুদের কান্না, দরিদ্র শিশুদের কান্না, ফুটপাতের শিশুরা মরছে, সে কান্না শুনতে পাচ্ছেন? না কই না তো, চালু কি বলছিলে? আর আমি তো শুনতে পাচ্ছি, আপনি কেন পাচ্ছেন না? কি বলবো বলো তো বড়দা, কদিন ধরে এই উপদ্রব শুরু হয়েছে। মাঝ রাত্রে আমাদের ঘুম থেকে তুলে বলে, ওই দেখো অসহায় শিশুরা কাঁদছে। এই জন্যই তো তোমাদের বলেছিলাম সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাও। কিন্তু চলো, আমি তো শুনতে পাই। ঠিক আছে, তুমি শুনতে পাও হয়তো, যেমন কতবার হারুন রশিদকে দেখতে পেতে চোখের সামনে, বুঝেছি। তোমার মগজটা একেবারে গেছে। সত্যি সত্যি আমার মগজটা যে ঠিক কিরকম। ওর এই মাথাটা না, আমার এই মাথাটা ঘাড়ের উপর চেপে বসে আছে। এটা আমাকে জ্বালায়, আমাকে কষ্ট দেয়। বাবাটা চালুকে বললো সাইকিয়াট্রিস্ট থেকে নিয়ে যেতে। চলুন না, আমাকে সাইকিয়াট্রিস্ট থেকে নিয়ে ঠিক আছে, আজই যা যাবে এখন, দাঁড়া। আজই যাবো। ছেলে মানুষই করো না, না, আজই যাবো। আমি যখন বাজারটা ততক্ষণ রেখে আসি। তুমি চা খাবে? বড়দা খেয়ে খাবো। বড়দা? আমি তো এ সময় চা খাই না, তবু দে ওকে একটু কোম্পানি দিই। ঠিক আছে। বড়দা কি? আরে বয়স কত গো? ঠিকই, এখন আবার আমার বয়স দিতে তোমার কি হবে? বলুন না বয়স। তো আর আমি তোমার থেকে বছর কেন বড় হবো? মাত্র 1 বছর পর। হ্যাঁ। উরি বাবা, আপনার মাথায় কি বুদ্ধি, কি বুদ্ধি! আপনার কাছে সত্যি কাঁচা। তোমাকে একটা সত্যি কথা বলবো, তোমার তুলনায় না আমি একটা অপদার্থ। ঠিক হ্যাঁ, এই সংসারে আমি একটা নিয়মাবলী ছাড়া কিছু না। না, কি যে বলেন না, আপনি ভীষণ খারাপ লাগে বলুন। আপনাদের কাছে শুনে নিলাম তো, এবার দেখুন না কেউ ফোন করে আমাকে ওই সমস্ত কথা বলুন, আরে বুঝিয়ে দেবো আমি কি জিনিস। নরম মাটি পেলে বেরোনো আছে তো। এই তো নিয়ম। হ্যাঁ, এবার
এবার দেখুন আমি কিরকম করে দেখবেন একদম। আমি ডাক্তারকে নিয়ে যাবেন, মাথাটা পুরো সাফ হয়ে যাবে, তারপর ফিরে আসে এবার খুব ছুড়ে দেবো। এই শোনো, তুমি ডাক্তারের কাছে শেষ পর্যন্ত যাবে তো? তখন এরকম ঘুরে বসে আছি, তখন এই শুনুন না আজকে। যে ঠিক আছে, আমি আজ থেকেই খোঁজ খবর শুরু করবো। খবরদার, হ্যাঁ? আমাকে একটু ভালো করে দিন না। আরে তুমি মন্দ না আছো কিসে? ওর তো বেকআপ না অবস্থা। সেটা অনেকটা তাই বটে, তবু খবরদার, কি? আমার একটু হেল্প করুন না প্লিজ। কি ব্যাপারে? আয়োজন করবো তো। হ্যাঁ, সেটা তো বলছো। হ্যাঁ, তো সেই বলছি কোনটা, সেই জন্য আমাকে একটা ক্যালকুলেশন করে নিতে হবে যে আপনি কতদিন বাঁচতে পারেন। হ্যাঁ, সেই হিসেব করে আমাকে একটা ক্যালকুলেশন করতে হ্যাঁ, হবে। সে তো করবে, কিন্তু আমরা কে কতদিন বাঁচবো সে তো আমরা জানি না, বলতে পারি না। হ্যাঁ, এই হচ্ছে ঠিক কথা। সেই জন্য আমি একটা আন্দাজ করতে চাই যে আচ্ছা। আমি কত বছর বাঁচবো হ্যাঁ। আর কত আগে আমি দাঁড়াবো। তার আমি ঠিক করে জীবনটা প্রথমে গেলাম আলাদা ডাক্তারের কাছে, সে বলা ঠুকে 85 80 গেলাম বোর্ডের, সে বললো নির্ঘাত 85, গেলাম জ্যোতিষী 90, তো 80 85 ইউনানির কাছে যাও না, ইউনানিটা বাদ করবে। ওটা আপনি জানেন। তা 80 85 90, তাহলে গড় করলে কত দাঁড়ায়? 85 হ্যাঁ। তা আমার বয়স এখন কত? 65। তো এই 65 তো 85 হলে 20 বছর হচ্ছে। তো 5 বছর নিজের জন্য রেখে বাকি 15টা বছর আমি দান করব। আচ্ছা, ওটা আপনার সাজেশনটা কি? আমার সাজেশন? হ্যাঁ। তোমার এই হিসেবটা না চাকরিকে দেখিও না। না ও ব্যাপারে আমি পুরো পাকা। তবে আমার আরেকটা সাজেশন আছে। কাল পরশু মধ্যে তোমাকে ডাক্তারখানে নিয়ে যাবো, ডাক্তারকে তোমার এই হিসেবটা দেখিও। আলবাত, হ্যাঁ, সার্টেনলি, হ্যাঁ। 100 বার। তা ওটা আপনার এই অ্যাডিশনাল জাজমেন্টটা, সাজেশনটা আমার খুব কাজে লাগে। ওটা কি? ওটা গো ওটা কি হলো কি? আমাকে আজই আরে আজ কি করে হবে? আমি তো খবর করবো, যাও। আরে ঠিক আছে। চলুন না বলতে। আরে যাও। কি হলো বাবা? আরে আর বলিস না, বলছে আজই ডাক্তারের কাছে নিয়ে চলো। সে কি? হঠাৎ এরকম শুনতি কেন? তাও তো বুঝতে পারছি না। দেখো, বর্দা যদি বলে আমাকে যেতে আমি যাবো তো। আরে বর্দাকে তো ধুয়ে দেবোই না আমি। আরে আমি তো কাল পরশু যাবো। কাল পরশু না বর্দা, আজই নিয়ে চলুন না আচ্ছা, বর্দা। ঠিক আছে, হবে কোন? সে, চলুন না বর্দা, নিয়ে চলুন না। আরে যা, শোন তুমি কি বাবা ভদ্রটাকে নিয়ে যেতে যেতে হবে এখন? হ্যাঁ, ওয়ান্ডারফুল বলে। অনেক দুটা বাকি। ও, ওই যে সেই গুড হোপ নার্সিং হোমের স্কিন স্পেশালিস্ট। হ্যাঁ, ওটাকে ওয়ান্ডারফুল বলে। হ্যাঁ, একটু ওয়ান্ডারফুল জানো তো, সে শুধু স্কিন স্পেশালিস্ট নয়, গরু নার্সিং হোমে সে ব্রেস্ট স্পেশালিস্ট, গরু নার্সিং হোমে হার্ট স্পেশালিস্ট, গরু নার্সিং হোমে নিউরোলজিস্ট, গরু নার্সিং হোমে গ্যাস্ট্রোলজিস্ট। বাবা, এ তো একেবারে এ তো জানা ছিল না। আচ্ছা, দেখা যায় না সচরাচর, বিচিত্র প্রতিভা। কোনো নার্সিং হোমটা বলতো না তো, গরু নার্সিং হোম বলতো না, সব নার্সিং হোমে যায়, ঝামেলা হয়, রিলেশনটা অ্যাক্সেপ্টেড করে। তবে আমি আমার একটা বলছি কথা, আচ্ছা ওই ডাক্তারকে আমার দেখা যাবে না? না, তাকে দেখানো যাবে না, সে পাওয়া যাবে না, সে তো এখন নেই, কারণ তিনি আছেন কোথায়? পাগলখানা। হ্যাঁ? অ্যাসাইলামে? হ্যাঁ, সাইলামে ডাক্তার। এসে যাবে, সেই জন্য তো আমাদের পাগলখানা টানি। সত্যি বাবা। আসলে কি বলতো? ওর যারা হিতৈষী তারাও স্বভাবে ওরই মতো। হ্যাঁ, এই জানো তো ডক্টর ওয়ান্ডারফুল আমাকে কি বলেন? ডক্টর ওয়ান্ডারফুল বলেন যে সুস্থ মানুষের পৃথিবীতে দেখলাম, এখন পাগলের মধ্যে কি দেখি? হয়তো তার সে আশাও পূর্ণ হয়েছে। বাহ, মশাই আসছে, মশাই আসছে, মশাই আসছে। এবার পেরে তোদের ওই নটুরিয়াস নিউটন নেইবা। ওই দুবেলা বউকে ধরে পেটে একটা যাচ্ছে দেখ। এখনো পেটায়? তোর জানলো কিন্তু বুঝে কথা না না, বলে। চুপচাপ থাক। সবাই আছেন দেখছি। ভালো গেল। আমি কয়েকটা কথা বলেই চলে যাব। আপনি তো কাকিমার বড়দা। হ্যাঁ, যাক, নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। এই প্রথম আপনার সঙ্গে আলাপ হলো। ভালোই হলো। আমার কথা জনমতির সঙ্গে। তা আমরা কি চলে যাবো? না, থাকুন থাকুন থাকুন। কথাটা সবার সামনে আলোচনা হয় না। দেখুন, আমি আপনাদের নেক্সট ডোর প্রতিবেশী হিসেবে এখানে আসি। প্রসঙ্গক্রমে প্রেসিডেন্ট হিসেবেও নয়। আমি এসেছি এই এলাকার একজন হিতৈষী বাসিন্দা হিসেবে। আমাদের এই পাড়া মানে কালীতলা একটা যেমন মহাত্ম আছে, তেমন একটা ঐতিহ্যও আছে। ঠিক বলেছিলেন না? হ্যাঁ, তাই তো বুঝতে পারছি। তাহলে সেই মাহাত্ম্য এবং ঐতিহ্য রক্ষা করা এলাকার বাসিন্দা হিসেবে আপনার একটা অবশ্য কর্তব্য কি জরুরি হলো? আমার নির্মূল কথা বলেছেন। ঠিক বলছি তো বড়দা? হ্যাঁ,
বংশের ছেলে আমি, একটু আগুনের ফুলকি পড়ে যায় না, মেজাজটা তর করে উপরে উঠে যায়, তখন অনেক চেষ্টা করেও হাফ ডিগ্রি সেলসিয়াস কমানো যায়। এই খুব শান্ত ঠান্ডা গলায় বলছি, আমাকে তাড়াবেন না। আমি তো আপনাকে না দেয়নি, আমি রিকোয়েস্ট করেছি মাত্র। কি রেকর্ড? রিকোয়েস্ট করেছি যে আপনার তো সময়ের দাম আছে, তো সেই সময়টা যদি বাঁচাতে চান তাহলে আপনারা সংক্ষেপে করুন, তাহলে সময়টা বেঁচে যায়। বাহ, হাতে মধু মাখিয়ে বেশ গালে থাপ্পড়টি দিলেন তো। তার মানে আপনি বলতে চাইছেন আমি বাঁচা কথা করছি, ঠিক বলছি তো বলতে পারবো? দেখুন কথাটা সরাসরি বললে হয়তো ভালো ঠেকবে না, তবু আপনি যখন যায় তাই বলছেন তবে আমি সোজাসুজি বলি। এলাকায় একজন খ্যাপা মানুষ হিসেবে আপনি ছিলেন, ঠিকই ছিলেন, চলে যেত। প্রত্যেক পাড়াতে এরকম নিরীহ খ্যাপা টাইপের দু একজন থাকে, তাতে এলাকাটা বেশ সরস। কিন্তু ইদানিং আপনি যে খ্যাপামি ছেড়ে চিটিংবাজি ধরেছেন, এটা তো আমরা মেনে নেব না। কি বলছেন কি আপনি? উনি কি চিঠিবাজি করেছেন? আমি শিখি কাজ, আপনি কথাটা পূর্ণ করুন। আমি বসে কি কথা শুরু করে আরে বসুন, বসুন, আপনি চুপ করে বসুন তো, চুপ করে। আপনি মহিলা কথা- দেখুন, ঠিক আছে, দেখুন। এই যে ওই ঠাকুর পিটিয়ে আয়ুধানের ব্যাপারটা প্রচার করে চলেছে, হ্যাঁ, এটা কেউ বিশ্বাস করবে? আয়ুধান একটা ভাওতা, সে একটা টাকা কামানোর পিটি। নিরীহ মানুষগুলোকে ওই টাকা দিয়ে, এটা চিটিংবাজি নয়। বলছিলাম যে আমি আয়োজনের টাকা দেওয়ার কথা কোথায় লিখেছি? হ্যাঁ, বিজ্ঞাপন তো পুরস্কার লিখেছে যে এই বিষয়ে কোনো টাকা চায় না। আরে বাবা, ওপর বলতে হয়, কিন্তু ভেতর কি চলে তা জানতে পারা। আপনি জেনে গেছেন? হ্যাঁ, নিশ্চয়ই জেনে গেছি। এই যে দেখুন, আমি পরিষ্কার বলে দিচ্ছি, অন্য যেখানে যা হচ্ছে হোক, আমাদের এলাকায় আমরা কোনো দুর্নীতি হতে দেবো না। আচ্ছা, বুঝতে পেরেছেন? এই যে একটু আগে এরা আপনাকে গলায় মালা পরিয়ে কপালে টিপ দিয়ে এখানে দিয়ে গেল, এটা কিন্তু বাড়ি। এর পরেও যদি আপনি চিটিংবাজি করেন, তাহলে কিন্তু আপনার মাথা কামিয়ে আপনাকে পাড়া ছাড়া দিতে হবে। এই শুনুন, এই যে শুনুন। দাঁড়ান, 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 দাঁড়ান। Shut up, sir. আর একটা কথা বলে মেরে আপনার মুখ ভেঙে দেবো। Shut up! জানেন এই যুব সংগঠনের সমস্ত ব্যাটালিয়ন আমার পেছনে আছে। একটা কথা ছিল, আপনার মুখ থেকে না। আচ্ছা, শুনুন, আমি বলছি, আপনি এখন আসুন। আপনি সব বললেন, আমরা শুনলাম, আমরা ভেবে চিন্তে যা হয় সেটা করবো। আপনি এখন আসুন। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে আমি যাওয়ার আগে আমি শেষ কথা বলে যাচ্ছি। বলুন। দেখুন, আয়ুদান সেম একটা ভাব, এ হতে পারে না, কেউ বিশ্বাস করবে না। এই যে রাস্তায় এত লোক চলে বেড়াচ্ছে, একবার জিজ্ঞেস করুন, শুধু ওই কয়েকজন অন্ধবিশ্বাসী ছাড়া। আপনার হাতে একটা মাদুলি আছে, হ্যাঁ, শিবের চুল বোঝা আছে, আছে তো? তা সেটা অন্ধবিশ্বাস নয়, কি বলেন? এটা আমার মা আমাকে বলে দিয়েছে। ও, মাতৃয়াজ্ঞা তো আমাকে পালন করতেই হবে। তো ওই মাদুরি হাতে নিয়ে আমি বলছি, আয়ুদান সেম একটা ভাব আছে। আমাদের পাড়ায় ওই সমস্ত 2 নম্বরে আমরা হতে দেবো না। ব্যাস। আমার যা বলা হয়ে গেছে, চলো। দাঁড়ান। যাওয়ার সময় একটা কথা শুনে যান। এই যে আয়ুধানটা না, আমি স্বপ্নাদেশ পেয়েছি। হ্যাঁ, আয়ুধানের সঙ্গে সঙ্গে আমি আয়ু হরণেরও একটা স্বপ্নাদেশ পেয়েছি। হ্যাঁ, আমি যদি আপনি কি এই আয়ুধান হরণ, আয়ু হরণ, এই দুটোকে বিশ্বাস করেন না করেন? যদি বিশ্বাস না করেন, তাহলে আমি প্রকৃত হলে আপনার 20 বছরের আয়ু আমি হরণ করে দেবো। চুপ করে আছেন না? আয়ু হরণ করবে? 20 বছর আয়ু আমি হরণ করে দেবো। বলুন, আমি কি আছে? বলুন, কি করবো বলুন। বলুন, চুপ করে থাকবে না, বলুন। অনেকক্ষণ ধরে একটা বিষয় মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, আপনি যদি কোনো মুমূর্ষ মৃতপ্রায় মানুষকে আপনার আয়ু দান করে তার জীবন দান করে, এটি কি আমরা চিটিংবাজি করবো কেন? কিন্তু মহৎ কাজ। আরে বাবা, এটা আমাদের কাছে যখন কোনো কমপ্লেন না আসছে, আমরা তো ততক্ষণ এটাকে চিটিংবাজি বলতে পারি না। আপনি তো এলাকায় গর্ব মশাই, অহংকার।
খুব ভালো। আরে আমি বলি কি, মোটামুটি কথা হয়ে গেল আপনার সঙ্গে। আমি ওই যা বলেছি আমি ভুলে গেলাম। আপনি ওই আয়ু হরণের ব্যাপারটা ভুলে গেলেন। কেমন কি হবে বলুন, সব এসে আছে করে। এক পাড়ায় থাকি, আপনি কিন্তু আমার কথা দিন। হ্যাঁ কাকিমা, স্কুল ব্যবসা একটা হলো তো নাকি? কটা রাগের মাথায় যদি কিছু বলে থাকি কিছু মনে করবে না। না না ঠিক আছে ঠিক আছে। চলি যদি কাকু। আমি কাকু? বাবা, আপনার মুখে কাকু ডাকতে শুনে শরীরটাকে বই উঠবে আর কি। যা ভালো তা দেরিতে হলেও ভালো, তাই না? ওই যে কে একজন বলে গেছেন না, গুড ইজ অলওয়েজ গুড। চল চল চল। আচ্ছা বাকি যে পাশে পাড়া রক্ত আমার সব বুঝে। খেলাটা তো ভালোই খেললে। এখানে আয়ু হরণের এক চালে কিস্তি মাছ। সত্যি সময় সময় মাথাটা তো তোমার বেশ করে গো, তবু কেন যে এরকম বেতালা হয়ে পড়ো? সঙ্গে সত্যম দিয়েছি আমরা ধুধুরি মেরে। বাবা, একটু ফোন করতে হবে তো বাবা, ফোন করতে হবে। একই এটা না বলা গেল, সত্যি চালু তোমার বড্ড ভুলো মন। হ্যাঁ না, কোনো জবাব নেই। পাগলখানে আছে তো, হয়তো মোবাইল ফোনটা কেড়ে নিয়েছি। ডক্টরের কোনো সাড়া পেলাম না, বড় ভাবনায় পড়ে গেলাম গো। তোমার প্রবলেমটা কি? আচ্ছা দেখুন কথা, আয়ুদান করবো বলে 3 দিন হলো বিজ্ঞাপনটা বেরিয়েছে। হ্যাঁ তো আয়ুদান নিয়ে অনেক ফোন টোন এসছে, কিন্তু কাজের কাজ তো একটা ফোনও আসেনি, মানে আয়ু চেয়েছে একটা ফোনও আসেনি। কি করে আসবে বলো, কি করে আসবে? তারা তো কেউ তোমার কথা বিশ্বাসই করেনি। তাই কি বলটা? এছাড়া আর কি হতে পারে আমি বুঝতে পারছি না। ডক্টরকে ফোনে করে একটা উত্তর পেতাম। ডক্টর ভাব বলেছি গো, আয়ুদান কি হবে না, সত্যি কোনো টাকা আসবে না। ও ভাবনায় পড়ে গেলাম। না আরে ভূত মশাই রাখুন তো, আমি তো বলেছি ওসব চুক্তিপত্র সঞ্চয় করতে পারবো না। রাখুন, আমি আশ্রমের মধ্যে নেই, রাখুন, রাখছি। তোমার এই দধিচির আশ্রম তো তোমাকে ছাড়বে না মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, আমি তো বার করে দিয়েছি যে আমি ওই চুক্তিপত্র সই করবো না, তবু ফোন করে যাচ্ছে আর কি। কতবার ছেলে ফোন করলো, আবার কি হলো? দাঁড়াও, 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 আমি দেখছি, আমি দেখছি। আসুন, আসুন। তোমার খোঁজে কি? আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। That's wonderful! মনে করে তো আপনাকে আমি করছিলাম। হ্যাঁ তাই তো না? তবে ভাবছেন এরকম বেশ কেন? আসলে আমি কিছুকাল ওই চিকিৎসা পেশা স্থগিত রেখে এই বিচারকের পেশা গ্রহণ করেছি। কেন বলুন তো? কেন? আমি বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছি যে ঠিক মতো বিচার হচ্ছে না, ভুল বিচার হচ্ছে, ভুল। তাই তো এই দায়িত্ব নিতে বাধ্য হলাম। আদালতে গিয়েছিলাম বসতে, কিন্তু সেখানে আমাকে বসতে না দিয়ে কতগুলো লোক জোর করে ওই পাগলখানায় ঢুকিয়ে দিল। ওই তার মধ্যে ওই আপদগুলো আছে, আমার আত্মীয় স্বজনরা। আত্মীয় স্বজনও আছে বলতে? এতে তো আশ্চর্যের কিছু নেই যদি বাবু, আপনি তো জানেন যে আমি অ্যাসাইলামে আছি। তবে হ্যাঁ, বিচারকের এই ভূমিকাটি সম্পর্কে আপনি অবগত ছিলেন না, তাই তো আমি প্রথমেই এসে জানালাম। তাহলে এবার জানানো যাক সবাইকে। নমস্কার। নমস্কার নমস্কার। ইনি আমার স্ত্রী চারুকলা, আর ইনি আমার বর্দা। আপনাদের সবার কথাই আমি এই যদুপতি বাবুর মুখে অনেক শুনেছি। আপনাদের সাথে সাক্ষাতে আমি বড় উপকৃত হলাম। আপনি আসার আগে যদুপতি আপনার কথাই বলছিল। আপনি একটু চা খাবেন তো? না, আদালত চলাকালীন বিচারক কোনো খাবার খান না। ধন্যবাদ। আচ্ছা, আপনি তো অ্যাসাইনমেন্ট ছিলেন, হ্যাঁ? আচ্ছা
ওরা ছেড়ে দিয়েছে না? না, পালিয়ে এসেছি। হ্যাঁ, এতক্ষণ নিশ্চয়ই ওখানে আমার খুব চলছে। বলছি আপনি জানেন এখানে না আমার বেশিক্ষণ থাকা নিরাপদ না। তাই আজকের মতো না ঘোষণা করুন আপনি বুঝতে পারেন। আপনি কিছু বলবেন? কি বলবেন বলুন। বলছিলাম যে আপনি আপনি মানে আয়ুধান, আমার আয়ুধানটা কি হবে? আয়ুধানের কথাটা আমি জানি। তার জন্যই তো এসেছি। শুনুন, ঠিক আছে, আমি একটা দরিদ্র পরিবারের সন্তান আছে, বুঝতে পারেন? মানে আপনার ওই আয়ুধান হচ্ছে না, সেটা তো আপনি জানেন। সেই কারণেই আমি দরিদ্র পরিবারের সাক্ষাৎ করেছি। আচ্ছা। তাদের ওই শিশুকন্যাটি মৃত্যু মুখে পতিত। তাই ওই শিশুকন্যাটিকে সুস্থ করে তোলার মতো সাধ্য কিন্তু ওনাদের নেই। মানে তাই ওই শিশুকন্যাটি এই পৃথিবীতে বেঁচে থাকার একেবারে অসাধ্য। শিশুকন্যাটির পৃথিবীতে বেঁচে থাকাই তো অসাধ্য হয়ে উঠেছে। তাই আমি আজ বিকেল 4টের সময় ওদের সাথে সাক্ষাৎ যদি চলে আসেন তাহলে আপনাকে বুঝিয়ে এসেছে আমি এই পরিবারের কাছে আপনাকে পাঠিয়ে দেবো। কি আসবেন না? অবশ্যই 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 আসবো। তাহলে যদুপতি বাবু আপনি তাহলে আজকে আয়োজন করছেন, হ্যাঁ? এতদিনে তাহলে আপনার ইচ্ছা শক্তির কতটা তারও একটা সঠিক প্রমাণ মিলবে। আজকের মতো আদালত মুলতবি ঘোষণা করা হলো। না, কাউকে কোনো দরকার নেই। বিচারক একা এই আদালতের কক্ষ ত্যাগ করে। তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হলাম তোর পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে রে মা চৈতন্য, আমার চেতনা আজ কতদিন ধরে মেয়েটা একভাবে শুয়ে আছে, সারা নেই, কষ্ট নেই। তোমাকে যে এমন কিন্তু হয় বাবু, মেয়েটা ঘুমোচ্ছে, কি কষ্ট কিন্তু পাচ্ছিল, তার ঠিক এই অবস্থা ভালো বুঝি। ও হয়তো ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। মুখখানা দেখো, কি শান্ত, কষ্টের কোনো চিহ্ন আছে? ওর মেয়েটার কষ্ট বোঝে না। আর ডাক্তার ছুটি ইঞ্জেকশন দিল, মুখটা তখন এইরকমই শান্ত ছিল। চোখ দুটো যদি মেলতো। খুকি, ও খুকি, একবার টাকা মা, কত ঘুমোবি? একটি মা টাকা। ও একটু একটু করে আমাদের মায়া কাটাচ্ছে, টাকাটা কি করে আর কোনো লাভ নেই, ডাক্তার বলে দিয়েছে। এখন ঈশ্বরই ভরসা। হ্যাঁ, ঠাকুরের দয়ায় তো একজন আসছে। তার আয়ুরে মেয়েটা যদি আমাদের সুস্থ হয়ে ওঠে, তাই হবে। তুমি দেখো, তাই হবে। অনেক কিছুই তো দেখলাম নিশি, আমার কিছুতে বিশ্বাস নেই।
যদুপতি বাবু যখন আসছেন আসুন, ঘরে থাকলে তো কত কি হয়। কিন্তু উনি তো এখন নেবেন না গো। ডাক্তার ওর আসা যে সময়টা দিয়েছিল তা এখন পেরিয়ে যায়। তবে আমাদের ভাগ্য তো অপেক্ষা করো, দেখো কি হয়। মত বদল করেন যদি। হ্যাঁ, করতেই পারো। অমন গাছের ভাবে কথা বলো না তো। কোথায় মনে হয় একটু সাহস এনে দেবে, তারা সব সময় হতাশার কথা। ওই হতাশাটুকু কেবল আমার অবশিষ্ট আছে, আর কিছুই নেই, কিচ্ছু না। তুমি জানো, মেয়ে যদি আমার চলে যায়, ওর সাথে আমার সর্বস্ব চলে যাবে। সম্বল শক্তি যেটুকু ছিল সমস্ত আমি উজাড় করে দিয়েছি, আর একটি পক্ষটুকু নেই। এরপর কিভাবে বাঁচবে? চোখের দাহ দিয়ে আর চোখের জল খেয়ে বেঁচে থাকা যায় না। মেয়ে যদি চলে যায়, পারবে বিষ খেয়ে ওর সাথে চলে যেতে? আমি প্রস্তুত। কেন পারবো না? তাহলে নিজেকে প্রস্তুত রাখো। যা বললাম এই সবই আমার হতাশার কথা। আমি নিজেও এভাবে মরবো না, আর তোমাকেও মরতে দেবো না। মেয়েটার স্মৃতিটুকু তো অন্তত আমরা বাঁচিয়ে রাখতে পারবো। ধুকতে ধুকতে যতদিন আর থাকে। কে? আমি যদুপতি। আসি। ওকে সুস্থ করে তোলা একবার শেষ চেষ্টা করে দিন, তখন নিজের আয়ু নিয়ে নিজের জোরে বাঁচবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। আমার মনের জোর আর আমার ইচ্ছা শক্তি দিয়ে আমি প্রাণ করে চেষ্টা করে যাব। মা, মা, আমি তোর কাছে এসেছি মা। সামান্য সীমিত ক্ষমতা নিয়ে তোর কাছে এসেছি। তুই আমাকে দেখিস মা। যে সংসারে শিশুদের অসুখ করলে চিকিৎসা করার সাধ্য থাকে না, সেখানে কেন এলি মা? আর ভগবান তোকে কেন ঠেকে পাঠালেন? এই বাসযোগ্য কখনই হবে না যদি তোদের মতো অসহায় শিশুরা এই পৃথিবী থেকে চলে যায়। পৃথিবীর অধীশ্বরদের কাছে বলছি, মিনতি করছি, চিলড্রেন ডিজার্ভ দ্য বেস্ট। আমি ফকির মাথায় হাত রাখছি। আমি আমার আয়ুষ্কাল থেকে 1 বৎসরের আয়ু দান করতে চাই। আমি আবার আয়ুষ্কাল থেকে এই শিশু কন্যাটিকে 1 বৎসরের আয়ু আমি দান করব। আমি চলে যাব। আমাকে কেউ পিছু ডাকবেন না। ওগো, ওগো দেখো দেখো, দেখো খুকি তাকিয়েছে গো, খুকি তাকিয়েছে। কতদিন পর আমাদের খুকি তাকালো। খুকি তাকিয়েছে। আপনি পেরেছেন, আপনি পেরেছেন, আপনি আমার মেয়েকে বাঁচাতে পেরেছেন, আপনি পেরেছেন।
বসো বসো। আমি অবিনাশের কাছে গিয়েছিলাম, আমার সেই বন্ধু যার কাছে বিভিন্ন সময় পরামর্শ দিতে যাই আমি। ও হলো অবিনাশের সাধক পুত্র, বুঝলি, পুলিশের খুব বড় কথা। হ্যাঁ, তো দিনে অবিনাশের চেষ্টাতেই ওকে আমি পেলাম। তো ওকে আমি ওই সবটাই বলেছি, যদুপতির কথা সব বলেছি। ও তো খবর নিয়েছে, আমাকে অভয় দিচ্ছে দিনে। কয়েকটি কারণে অবাক হচ্ছে। এক্ষেত্রে বাড়ির লোকজন ভাবতেই পারে মানুষটি সুইসাইড করলো কি না। সেরকম কিছু ঘটনা বা দুর্ঘটনা ঘটলে নানান সোর্স থেকে আমাদের কাছে খবর আসে। সেটা উনি লিখে রেখে গেছে, অস্থির করছে, বেরোচ্ছি, ভেবো না। দেখুন, কোনো সুইসাইড নোটে ভেবো না জাতীয় কথা লেখা থাকে না। আত্মহত্যার ইচ্ছে মনে প্রবল হলে না, সে তখন নিকট পরিজনদের কথা ভাবে না। নাহলে ভাবুন, কোনো মা দুধের শিশুকে ফেলে গলায় দড়ি দেয় না। কিন্তু ও তো হঠাৎ করে একটা বড় রকম মানসিক আঘাত পেয়েছে, তার ফলে আরে তাতে কি হয়েছে? হাজার হাজার ছেলে মেয়ে পরীক্ষায় মনের মতো রেজাল্ট হলো না বা ফেল করছে, মনে প্রচন্ড আঘাত পায়। তার থেকে একজন কি দুজন আত্মহত্যা করে। মনের মধ্যে ডিপ্রেশন বাসা বেঁধে না থাকলে না, সাধারণত কেউ আত্মহত্যা করে না। আচ্ছা বলুন তো, যদুপতি বাবু কোনো ডিপ্রেশন ছিল? না না না, ওর কোনো ডিপ্রেশন ছিল না, খুব আবুদে মানুষ উনি। আমি বলেছি, ওই মাঝে মাঝে সব চিন্তা জাগে ওর মাথায়। এর সঙ্গে ডিপ্রেশনের কোনো সম্পর্ক নেই। ডিপ্রেশন মারাত্মক ব্যাপার। বাড়িতে যদি কাউকে অবসাদের লক্ষণ দেখা যায় না, সঙ্গে সঙ্গে চিকিৎসা করা দরকার। আমরা কাজ করছে না। আচ্ছা বলো, শোনো একটা কথা কি বলবো? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, আচ্ছা ওর যদি কিছু নাই হয়ে থাকে তাহলে আমাকে একটা ফোন করছে না কেন? তুমি তো জানো ও যখনই কোথাও গেছে, যদি কোনো কারণে একটু দেরি হয় আমাকে ফোন করে, এ নিয়ে বরং বাড়াবাড়ি করে। সেই মানুষটা কি একেবারে চুপ, আমি তো এর কোনো উত্তরই পাচ্ছি না। আমি বলেছি, তো দিনে থাকাকালীন তো বলতে পারতি, ওকে বলতাম, শুনতাম ও কি বলে। আমরা বাড়ির লোকেরা কিছু বুঝতে পারছি না, উনি বাড়ির লোক আর কি বুঝবেন বলো? সে ঠিকই, তবে দিনের কথায় কিন্তু লজিক আছে রে। আচ্ছা দাদা, সব কথা কি লজিক মেনে হয়? দাঁড়া, দাঁড়া, দেখছি, হ্যালো, হ্যাঁ, আমি যদুপতির বড়দা বলছি। হ্যাঁ, কখন? মিনিট 15 আগে। কি বলছে? হ্যাঁ হ্যাঁ, শুনছি। আচ্ছা 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 আচ্ছা। কি হলো বড়দা? ফোনে কি শুনলে? কোনো কথা কেন বলছো না বড়দা? সব কি শেষ? আগে শোন, আগে শোন। বড় রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। লোকজন বলছে ওই লোকটি নাকি চলন্ত লরির সামনে ঝাঁপিয়ে পড়েছিল। বডিটা এমন ভাবে স্ম্যাশ হয়েছে যে আইডেন্টিফাই করা যাচ্ছে না। ওই বৃদ্ধটির বয়স আর চেহারার যে বর্ণনা, তা আমাদের দেওয়া ইনফরমেশনের সঙ্গে মিলে যাচ্ছে। পুলিশ বলছে কিছুটা মিল। এখনই যেতে বলছে রে, বডিটা আইডেন্টিফাই করতে যেতে হবে। ওরা বলে যে ওখানে সব ব্যবস্থা করে দেবে থানা থেকে। কেন যাবো? কেন যাবো মানে? গিয়ে কি হবে? তুই ধরেই নিলি কেন যে আমাদের লোকটাই চলে গেল? আচ্ছা ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি তোকে তোর বড় বৌদির কাছে রেখে আমিই যাবো। আর কি করবো? না তা হয় না বড়দা। কি বলছিস তুই? তা হয় না? আমার একটা ঘটনা, সবাই বাড়িতে বসে থাকবো, তোর তো মাথা কাজ করছে না। বড়দা, তোমার হার্টের অসুখ, তার মধ্যে তুমি আমাদের জন্য সারাদিন ছুটোছুটি করছো, এত উদ্বেগ দিচ্ছ। ঠিক আছে, এরপর তোমার এই শরীর নিয়ে তুমি তুমি ওই দৃশ্যের সামনে দিয়ে দাঁড়াবে না? বড়দা, আমি তোমাকে আরে তুই এখন আমার কথা ভাবলে হবে নাকি? আচ্ছা শোন 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 শোন, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দিনেরকে একটা ফোন করি, ওর কাছে দিয়ে দেবে।
লোকাল থানা থেকে না একটু আগে ফোন এসেছিল, যদুপতির বয়সী একজন লরির ধাক্কায় মারা গেছে, বুঝলে? ওই আমাদের বডি আইডেন্টিফাই করার জন্য যেতে বলছে। আমার তো মাথা কাজ করছে না, আবার কেমন একটা অবশ লাগছে, কি যে করি। হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা। বললো যে ও লোকাল থানায় ফোন করে সব জেনে নেবে, তারপর ওইখানে যাওয়ার ব্যাপারটা দেখা যাবে কি হয় না হয়, বুঝলি? আচ্ছা আমি তো তোর বড় বৌদিকে একটা ফোন করে দিই। চারদিকে এত গো, আরে আরে আমি বলছি আমি, হ্যাঁ না না, যে উদ্যোগে ছিলাম সেই উদ্যোগের মধ্যেই আছি। শোনো, তুমি তুমি টিভিটা খোলা রেখো, আরে নিউজ চ্যানেলগুলি দেখার জন্য। হ্যাঁ এখন রাখছি, পরে কথা হবে। আচ্ছা আমরা তো থানায় যদুপতির ফটো দিয়েছিলাম পুলিশকে, আর মিলেছে বোধ হয়। ওরা তো পুলিশের ছবি চেয়েছিল, হাতপাস দিয়েছিল নাকি? পুলিশের ছবি বোধ হয় সুবিধা হতো থানার। ওইরকম ছবি ছিল তো, হ্যাঁ। ওই তাড়াহুড়োতে তো কিছুই আর হাতের কাছে পেলাম না। দেখি দাঁড়া। হ্যাঁ হ্যালো দিনেন, বলো। হ্যাঁ কি পরনি ছিল, কি পরনি ছিল রে? ধুতি না পাজামা? পাজামা পাজামা পরা ছিল দিনেন। না না, চশমা তো কোনো কারই পরে না। না আংটি ছিল না ওর হাতে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। ও বাবা, তুমি যে কি উপকার করলে, মুখের মধ্যে দিয়ে পাথরটা সরে গেল দিনেন। তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দিনেন। ওই লোকটি পরনে ধুতি ছিল, হাতে আংটি ছিল, আর চোখে চশমা ছিল। দেখো বর্দা, এই খবরটা শুনে আমরা আশ্বস্ত হচ্ছি, কিন্তু মানুষটা যে বাড়ির থেকে চলে গেলেন, সেই বাড়ির মানুষগুলোর কি যে অবস্থা সেটা বেশ বুঝতে পারছি। এই কাকিমা, এই দরজা খোলা পেয়ে জানালা না দিয়ে ঢুকে পড়ো। হ্যাঁ বলবো, বলবো বলবো। সুগারটা সবে ধরা পড়েছে, না হলে এক মিনিট মিষ্টি হতে। এই বাতা ভাবছেন আপনাদের অসময় এভাবে কথা বলছি কেন? হ্যাঁ ঠিক বলছি না মানে যে অবস্থায় আছি, তারপরে যখন এত হাসি মুখে কথা এখানে একটা সিলি মিস্টেক করে ফেললেন বাবা। আমি আপনাদের বিষয়ে বিন্দু মাত্র সব জানি না। আমি এই জাস্ট বাড়িতে ঢুকে খবরটা পেলাম। জিজ্ঞেস করুন কেন? না ঠিক আছে, আমি নিজেই বলছি। ঘুমের থেকে উঠেছি জাস্ট at 6, সবই ব্রাশে পেস্টটা থেকে শুরু করবেন। আমি স্টেপ বাই স্টেপ সবই ব্রাশে পেস্টটা লাগিয়েছি। বউ বললো যে চা দেবে। তারপরে বোনের ফোন, তার শ্বশুর মারা গেছে, ইমিডিয়েটলি শ্মশানে নিয়ে যেতে হবে। বুঝুন কি বলবো, ওটা এক নম্বরের ঠেলা। হ্যাঁ এত চললো, মানে আমার মুখের উপর পড়েছিল আমরা, ওটা মরেছে না বেঁচেছে। আমার বোনটাকে তো আমি বলছিলাম কি, আপনি হয়তো কোনো ভালো খবরই আমাদের জন্য এনেছেন, সেইটা যদি আগে হবে। হাত জোর করে আপনাকে রিকোয়েস্ট করছি, কথার মাঝখানে আপনি হট করিয়ে দেবেন না। আমি স্টেপ বাই স্টেপ আচ্ছা দেখুন, আপনি যে জায়গাটা চাইছেন আমি ঠিক সেই জায়গাটাতে পৌঁছে যাবো। এই জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, জাস্ট আ লিটল প্যাসেজ। হ্যাঁ তাহলে যে কথাটা বলছিলাম, বুঝতে পেরেছেন না? হ্যাঁ হ্যাঁ পেরেছি। আচ্ছা তাহলে এবার বলা যায়, বুড়োটাকে ঠিকই নাকি করে নিয়েছিল যে গাড়িতে করে শ্মশানে যাবে না, তাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। বুঝুন, ওই লাশ কাঁধে করে 2.5 মাইল পথ হেঁটেছে। তারপর খাট থেকে বুড়োটাকে নামিয়ে সবাই যখন শ্মশানে পা চড়িয়ে একটু বসেছি, তার দিকে তাকিয়ে দেখে একজন খুব ধরে বসে আছে। বলুন তো কে? যদুপতি। এই খবরটা দিতেই তো এলাম। না আমি কি ভাবছেন আমি এতটাই গাঢ় যে আপনাদের এই দুঃসময় আমি আমার বোনের শ্বশুরকে ছিটিয়ে তোলার গল্প করবো? তা উনি ওখানে কেন জিজ্ঞেস করলেন? কাকিমা জিজ্ঞেস করেছিলাম জানেন, একবার না 2-3 বার, কিন্তু কোনো উত্তর দিলেন না। ওই শ্মশানের লোককে জিজ্ঞেস করে জানলাম যে একটা বাচ্চা মেয়ে দাহ কার্যের সময় নাকি সারাক্ষণ ছিলেন। ওই তারা ওই দাহ শেষ করে কখন বাড়ি চলে গেছেন, কিন্তু উনি ঢাকায় বসে আছেন। আরে এই যে অক্ষয়বাবুর মেয়ে মারা গেছে না, তার সৎকার কর্মে থাকার জন্যও মাঝরাতে বেরিয়ে গেছে, বুঝতে পার? কালকে তো সারাদিন এমনিতে কোনো কথাই বলেনি, কিন্তু তার সত্ত্বেও যে একটা কথা বলেছে ওই খুবই কথাই। আমার তো মনে হচ্ছে
যদুপতি শ্মশানে এখনো ফোন মেরে বসে আছে। না, না, বড়দা, এটা কিছু অসম্ভব না। তা নয়, মিনিট 10 পরেই উনি উঠে। ও, আমি তো তখন জানি না উনি গৃহত্যাগী হয়েছে। আরে হয়তো বাড়ি ফিরছে, আমার সঙ্গে কথা বলছে না, তাও আমি জিজ্ঞেস করলাম, কি যদুবাবু বাড়ি চললেন? ফ্যাল করে ওকে দিকে তাকিয়ে উঠলেন, হঠাৎ করে বললো, আপনাকে যদি চিনতে পারলাম না, সেই ভালো হয় ডাইরেক্ট ইনসাল্ট, আর না হলে তো কোনো আঘাত পেয়ে মাথা দিয়ে দিয়েছে। আপনারা এখন কোনো খবর পাননি? না, কেন কোনো নিউজ দেয়নি? না তো। হ্যাঁ। আমার মনে হয় না উনি কোনো বিপদ ঘটান, এই মাথাটা বিগড়েছে তো, তাই হয়তো কিছু মনে করতে পারছেন না। বাড়ির কথা তাহলে তো একটা ফোন অন্তত করতে পারতেন। দেখুন হয়তো দিশেহারা পথে ঘাটে এখন ঘুরে বেড়াচ্ছে। এমনটা কিন্তু হতে পারে রে চালু। কি জানি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আজ ও পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় তো মিস স্কট থাকে, তারা তো ধরে ধরে আর কতক্ষণ ঘুরবে এইভাবে? মিস স্কট থেকে তো পুলিশও জানায়, পুলিশ তো চুপ। বুঝতে পারছি আপনারা একটা ঘাটটায় করেছেন, আমার কিছু করার নেই জানেন। আমাদের এমএলএ আবার এই সময় দিল্লি, তা নাহলে এইসব কিছু আমার কাছে দেখে আমি শুনি আর সময় বাইরে লোক ভালো লাগে না, চলে গেল। আচ্ছা, তো আপনার কাছ থেকে এই খবরটুকু পাওয়া তো আমাদের খুব দরকার ছিল। এ তো লোক হিসেবে আমার কর্তব্য। চলি গেল। আচ্ছা, চল। দিনে যা বললো সেটা কিন্তু হতে পারে রে, বুঝলি? আমি কি হ্যাঁ দিনেন বাবু কি বলি জানাবো? দেখো, যা ভালো কিছু করো। ও, আরে আমি তো তোমাকে দিনেন আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। কি তুমি আসছো? বাড়ির কাছে এসে গেছো? আচ্ছা আচ্ছা, আসো আসো আসো। দিনেন আবার আসছে কেন কে জানে? নিশ্চয়ই ভালো কিছু হলে তো আর বলতে কোনো অসুবিধে ছিল না। না দুশ্চিন্তা তো যাচ্ছে না, ও আবার এসে কি করবে কে জানে। এই বলবে তুমি বুঝতে পারছো না? না আমি শেষ পর্যন্ত আশা রেখে চলি। বেশ, তুমি আশা রেখেই চলো। আমি খালি ভাবছি দিনের গলার স্বরটা, মানে যে সংবাদ দিতে আসবে বা দেবে তার গলার স্বরটা এত নর্মাল হওয়ার কথা না। ওটা পুলিশের গলা। আর পুলিশের গলা তো কি হয়েছে? পুলিশ কি মানুষ না? আর দিনের কত ভালো ছেলে জানি, আমাদের জন্য কত কত কিছু করলো। আসলে ও বড়দা, আমার তো মাথা ঠিক নেই। দেখো কি আবল তাবল উল্টো পাল্টা বকছি। বড়দা গো, তুমি আমার উপর রাগ করো না। আরে তুই বস তো বস বস, আমি রাগ করবো এখন তোর উপর? এই সময় মা মারা যাওয়ার সময় তো তোর দায়িত্ব আমার উপরই দিয়ে গেছিল, তোকে আগলে রাখতে বলেছিল। সেই কাজে আমি কখন ভুল করি? দরজা খোলা আছে, দিনে চলে এসো। যদুপতি, যদুপতি, দিনেন আরে তোমার কি বলে ধন্যবাদ দেবো? এইভাবে চলে যেতে হয়? কি অপরাধ করেছি আমরা তোমার কাছে? দেখো, এইভাবে বাড়ির কথা ভুলে তুমি থাকতে পারলে? কি হলো? তুমি কথা বলছো না কেন? ওদিন এনে কথা বলছে না কেন? আনন্দে বাক্য হারা হয়ে গেছি। ও তাই বলো। তা খেয়েছো কিছু সারা দিবে? আপনাকে বলেছিলাম আর সন্ধ্যের মধ্যে ওনাকে হাজির করবো, হাজির করেছি। তা আমিও বলেছিলাম ওনাকে পেলে আপনারাই আমার ভগবান। আচ্ছা, কি ব্যাপার? তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তোমার সেই কুর্তি কোথায় গেল? গুটিয়ে আছো কেন? একটু লাভের তুলতে পারছি তো, হ্যাঁ সেরকম তো লাগছে। দেখছি না মুখে তুলতে পারছি না। হ্যাঁ কেন? বাবু, এইসব কি বলছে ও? এই বলবেন না, উনি কিডন্যাপ হয়েছিলেন। কি হলো? বলবেন না। কিডন্যাপ? তোমাকে তোমাকে কারা কিডন্যাপ করলো? তুই বলবেন, ছোট বাচ্চারা তো কিডন্যাপ হয়, আর বুড়ো লোক কোনো কিডন্যাপ হয়, লজ্জা ব্যাপার না। তাতে কি হয়েছে? সব বয়সের লোকই কিডন্যাপ করতে হয়। হ্যাঁ তোমার চালু সেই যে নদীতে আসতো, তারা আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে চলে গেছিল, ঠিকঠাক করেছিল, বলে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে রেখেছে, এবং খুব টর্চার করে করেছিল। খুব ডেঞ্জারাস ওরা। এবার সব আমারই। আচ্ছা,
ভীষণ ভীতু। ওদের নিয়ে ভাববেন না, ওদের আমি ধরবো। তুমি আমাকে একটা ফোন করতে পারবে তো? কি বলছো তুমি? কি নিয়ে অবস্থায় বলছো? ফোন করো বলে দেখি। ও হ্যাঁ, তাই তো, সেটা তো এখন বুঝতে পারছি। চলু, হ্যাঁ? আটকে থেকে এই যে কিডন্যাপ করে নিয়ে গেছিল, আটকে থেকে না আমরা একটা এই আয়ুধান নিয়ে একটা সিদ্ধান্তে আসতে পেরেছি। এই তুমি আমরা করছো কেন? তুমি একা কিডন্যাপ হওনি? ও বলতে ভুলে গেছি, ওনার সাথে একজন ইয়াং ম্যান ছিলেন, হ্যাঁ। একটু ক্রেজি, আবার জজ সাহেবের গাউন পরা আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, হাতে হাতুড়ি। ডক্টর ওয়াটার, সে আবার তোমার সঙ্গে যুক্ত কি করে? আরে বাবা, ওই যে ইয়ে দলগুলো, উল্লুক্কু দলগুলো, ওগুলো তো আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। তো যখন নিয়ে যাচ্ছিল তখন তো ওই ডক্টর ওয়াটার সামনে ছিল। ওরা যখন টেনে নিয়ে যাচ্ছে, ডক্টর ওয়াটার ফুল সঙ্গে সঙ্গে গিয়ে আমার কোমরটা জড়িয়ে ধরলো। ওরা যে গাড়ি চলেছে, ডক্টর ওয়াটার ফুল গাড়ি চলেছে। ঠিক আছে, তাহলে আর কিন্তু তিনি আসবে? তিনি আসবে? এক্ষুনি এসে হ্যাঁ, উনি ওনার স্যান্ডেল ছিঁড়ে গেছে, হ্যাঁ। মুখি খজে গেছে। আসতে পারবেন তো? হ্যাঁ, পারবেন, আসতে পারবেন। ঠিক চলে আসবে। আমি তাহলে আসি। একটু চা মিষ্টি খেয়ে যাবে। না না, আজ নয়, জরুরি ডিউটি আছে, কাল নয় পরশু আসবো। হ্যাঁ, আসি। আবার এসো কিন্তু। হ্যাঁ। আসি যদুপতি বাবু। এদিকে এদিকে আসুন। আবার এসো দিনে। হ্যাঁ, দেখো, তুমি এখন কিছু খাবে তো? না না, ওরা খুব খেয়েছে তো, ওরা খুব খেয়েছে, এবারে বসিয়ে পাট করে খেয়েছে। তারপর জানো তো, ওরা না, ওরা আমাদের ব্রহ্মসঙ্গীত শুনেছে, ওরা আমাকে প্রেস করতে চাইছিল আর কি, যাতে আমি ওদের সঙ্গে এইটা করবো। কিন্তু বলবার না, দেখেছি করবে না, কিচ্ছু করে না। আমার চটি সারানো হলো না, আমি আবার কিডন্যাপ হতে চলেছি। এরা কারা? এরা তারা, কারা? এই যে পাগলখানায় ছিলাম সেখানকার লোক আমাকে খুঁজতে খুঁজতে ঠিক পাকড়েছে। আচ্ছা, এই একই দিনে দুবার কিডন্যাপ সম্পর্কে শুনেছেন? মিশি এই মুক্তিমন্ত্রীকে রাস্তার ভিড় ঠেলে তবেই এখানে আনতে পেরেছে। এই যা ভাবার তাড়াতাড়ি করে চলুন। বিকুইক ম্যান, বিকুইক আর কোনো কথা নেই। চুপ করে কথা বলবে না। বিচারা কথা আর বিচারা করবে যদুপতি বাবু কাল আয়ুধান পরীক্ষায় পাশ করতে পারেন। পুরো ঘেরিয়েছি আর কি। কিন্তু আপনার সাথে তো আমার অনেক সওয়াল জবাব হয়েছে। হ্যাঁ। আর সেই সওয়াল জবাবের পর আমি একটা রায় ঘোষণা করেছি, সেই রায়টি আমি এখন আপনাদের শোনাবো। ঠিক আছে? এখানে দাঁড়ান। এই যে রক্ষী, এদিকে এসো। জুতো হাতি বিচারক আদালতে রায় দেন না। জুতো জোড়া ধরো, নিজের কাজটা করো, বাড়াবাড়ি করবেন না। লিকুইড ম্যান, না না না, যান এই জায়গায় গিয়ে দাঁড়ান। বলুন। বলছি এমন অবস্থায় যদি বাবু বলছিলাম কি, এই যে আমি যে সমস্ত রায় দিয়েছি সে সমস্ত রায়গুলো আপনি একটু সবিস্তারে বর্ণনা করে বলুন। হ্যাঁ, রায়টি হচ্ছে যে আয়ুধানের কাজ বন্ধ থাকবে না, চলবে আমল। আবার আয়ুধান? হ্যাঁ, এই তো দেখছি ওনার সঙ্গে তোমারও বাবাখানা সত্যিই যাওয়া উচিত। আচ্ছা, এত ঘটনার পরও তুমি তো শিক্ষা পেলে না। আরে আপনি একটু বুঝিয়ে বলুন। না থাক, যা বোঝার আমি বুঝে গেছি, আর কিচ্ছু বোঝাতে হবে না। শোনো চালু। না, আমি কিচ্ছু শুনবো না। আরে বাবু, আমি আগে যেটা করেছি সেটা ভুল করেছি, আর সেটা তো আমি ঠিকঠাক করে নিচ্ছি। এখন আমি যেটা করবো সেটা ঠিকঠাক আয়ুধান করবো। ঠিকঠাক আয়ুধান করবে। আয়ুটা কি? কি? আয়ুটা কি? কি? আয়ুটা হচ্ছে মানুষের বেঁচে থাকার সময়। হ্যাঁ, সময়টা ফুটালে কি হয়? মৃত্যু। হ্যাঁ, তাই তো? তাই তো জানি। হ্যাঁ, তা আমার বেঁচে থাকার যে সময়টা আছে সে সময়টা আমি দান করে যাবো। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি আগে যে আয়োজন করবে ভেবেছিল ওটা বেঠিক ছিল, ওটা বেঠিক ছিল। এখন আবার যে কাণ্ড কারখানা করছো এটা কি ব্যাপার? আয়োজনটা করবে কাকে? আগে বাবা, যে সমস্ত অসহায় শিশুরা রাস্তায় ফুটপাতে বিভিন্ন জায়গায় ঘুরছে, ওদের কাছে গিয়ে আমি ওদের আয়ু দান করবো।
ওদের বাঁচিয়ে তুলবো, ওদের সেবা করবো, সেটাই তো একদম। আরে বাবা, তুমি তো এই কাজটা সারা জীবন করে এসেছো। শিশুদের কেন, যে কোনো মানুষের দুঃখ গোলাতে, কষ্ট গোলাতে বারে বারে একটা করে ঝামেলা পাঠিয়েছো। এ আর নতুন কথা কি বলো? যেতে তো আয়োজনে আইন শুনতে হয় তো। হ্যাঁ, আত্মসমস্যা বাবা, তাই না? হ্যাঁ, আর শোনো, এখন থেকে যেটা হবে, যে এখন থেকে শুধু আমরা নয়, আমরা সকলে মিলে এই কাজটা করবো। আর হ্যাঁ, এই পৃথিবী থেকে শুধু দেবে না কিছু, তা তো হতে পারে না। রাইট রাইট। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো ওটা? আয়োজনে আইন শুদ্ধ শুদ্ধ হয়। কি বলেছে? তাহলে তো আপনাকে ওই বিচার এই সমস্ত ব্যবস্থা করতে হবে। বেশ, তাহলে বিচার হবে। আর সেখানে এই আমি আমি এই যদুপতি বাবুকে এই আমার বিচার আপিল করতে আমি পড়িয়ে দেব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এসেছি। বাহ, যান, বিচারকের আসনে গিয়ে আপনি বসে বলুন। আসুন যদুপতি বাবু। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, দূরে তাকিও না গো, ঘাড় বাকিও না গো, দূরে তাকিও না গো, ঘাড় বাকিও না গো, চলো সমান মতে, চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। আদালত এই মর্মে নির্দেশ দিচ্ছে, এখন থেকে সমস্ত শিশুদের রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। প্রত্যেক শিশুর মাথায় ছাদ চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, সুস্থ সমাজ চাই, যেখানে শিশুরা বড় হয়ে উঠতে পারবে। এই শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে 4 পুত্র এক, নতুন বিশ্বের দ্বারে, তাই আজ ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতে প্রচিৎকার। শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত, ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ মানে পৃথিবীর সর্বজঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাস লক্ষ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আমাদের বয়স এখন 58, একটু বুড়ো হয়েছি আর কি। তাহলেও যতদিন বাঁচবো কাজটা করতে চাই, তার জন্য চাই আপনাদের সাহায্য, আপনাদের সমর্থন। আজকে জন্মদিনে আশা করেছিলাম আরো বেশি করে মানুষ আসবেন,
আসেনি তার জন্য কোনো দুঃখ নেই, কবেই তো আমাকে থিয়েটারে এত ঢল নেমেছে আমাদের থিয়েটার দেখতে। তো আশা রাখি, বিশ্বাস রাখি, মানুষের উপর ভরসা রাখি, সেই ভরসাতেই তো এতগুলো বছর চলে এলাম, সেই সময়েও সেই ভরসাটুকু এতগুলো করে রাখলাম। আপনারা যারা আজকে এসেছেন তাদের প্রত্যেকে আমরা মাঙ্গলিকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। সবশেষে দু একটা কথা বলি যে এই নাটকটি করার ক্ষেত্রে যারা খুব সহযোগিতা করেছেন সে হচ্ছে রুমকি চট্টোপাধ্যায়, খুবই সাহায্য করেছেন আমাদের, দেবাশিস সাহায্য করেছেন, সব্যসাচী, রসুন, এরা আমার পুরনো বন্ধু সব, এরা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাহায্য করেছেন। আমি কিচ্ছু সাহায্য করিনি, আমি তো থামাতে বাধ্য হলাম, আমি একটা অংশ হতে পেরেছি, এটা আমার গর্ব, আমার আনন্দ। যাই হোক, এই দলের সব ছেলেমেয়েরা এরা অক্লান্ত পরিশ্রম করেছে, পরিশ্রম করে আজকে এই জায়গাটুকু আমরা আসতে পেরেছি। আগামী দিনে নিশ্চয়ই আপনারা আমাদের সাহায্য করবেন। একটু আমাদের নাটকটা যদি ভালো লাগে 10 জনকে বলবেন, আপনারা বললে পরেই হয়তো মানুষ লোকমুখী ছড়ায় যখন তখন সেটা একটু গুরুত্ব পায়। আশা করি, আশা রাখি আপনারা সেই গুরুত্বটুকু আপনাদের দেবেন। ধন্যবাদ, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।